আজ আমি যে মুভিটির কথা বলবো তার নাম লাকি ভাস্কর। এই মুভিটায় আমরা দেখতে পাবো কিভাবে একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা, যার কিনা বেতন ছিল মাত্র 6,000 টাকা, কিন্তু সে নিজের বুদ্ধি দিয়ে মাত্র 2 বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। তার এই যাত্রা মোটেও কিন্তু সহজ ছিল না। তাকে এমন পদক্ষেপ বা সমস্যার সম্মুখীন হতে হয় যা সাধারণ মানুষ দেখলে ভয় পেয়ে যাবে বা সেই কাজ করার চিন্তাও করবে না। মুভি শুরু হয় 1992 সালে মুম্বাইয়ে, যেখানে ভাস্কর জগিং করছিল। সে আমাদেরকে স্টক মার্কেটিং সম্বন্ধে বলতেছিল, কিভাবে আমরা কোনো কাজ করা ছাড়াই স্টক মার্কেটিং থেকে টাকা ইনকাম করতে পারি। কিন্তু এমন সময় তাকে সিবিআই এর তদন্তকারী অফিসার লক্ষ্মণ রাও সে ভাস্করকে নিয়ে মাগাধ ব্যাংক চলে যায়। তো তাদের কাছে তথ্য আছে যে ভাস্কর ব্যাংক স্ক্যামিং করে প্রচুর পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। তাই তারা সেটা জানার জন্য ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট করতে থাকে। ব্যাংক স্টেটমেন্ট যখন তাদের হাতে আসে সবার চোখ কপালে উঠে যায়, কারণ একজন সাধারণ ব্যাংকারের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকা আছে, যার কিনা বেতন ছিল মাত্র 6,000 টাকা। সে কিভাবে মাত্র 2 বছরের ব্যবধানে এত বেশি অ্যামাউন্ট বানিয়ে ফেলেছে। এবার ভাস্কর কুমার বলা শুরু করে সে কিভাবে এত টাকা লিগ্যাল মালিক হলো। সেখান থেকে তার জীবনের গল্প শুরু হয়, যা 1989 সালে। ভাস্কর একজন ক্যাশিয়ার ছিলেন, তাই টাকা লেনদেন তার হাতেই ছিল। কিন্তু ব্যাংকে কাজ করার পাশাপাশি ভাস্করের আরেকটা কাজ ছিল, আর তা হলো ব্যাংক ছুটির পরে ব্যাংকের সামনের ক্যাফেতে গিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে যে সকল লোক ব্যাংকের লেনদেনের ফর্ম আবেদন করতে পারতো না তাদের সহায়তা করা। এই কাজ করতে তার বন্ধু সাম্বা তাকে সাহায্য করত। ভাস্কর ক্যাশিয়ার হলেও তার উপরে এমন কেউ ছিল না যাদের কাছ থেকে সে টাকা ঋণ নেয়নি। সে সবসময় বেশি ঋণ পাটেল ভাইয়ের কাছ থেকে নিয়েছিল, যা ছিল 10,000 টাকা। তারপর আমরা ভাস্করের বাবাকে দেখি, যিনি তার সময়ের একজন বড় সিও ছিলেন, কিন্তু একবার তার বন্ধুর ব্যবসায়িক প্রতারণার ফলে তিনি প্যারালাইসিস হয়ে গিয়েছিলেন এবং কথা বলাও ছেড়ে দিয়েছিলেন। ঠিক সেই সময় আমরা ভাস্করের 6 বছরের ছেলে কার্তিককে দেখতে পাই। ভাস্করের স্ত্রী তার আচারের ব্যবসা চালাতে চায় যাতে সে ভাস্করকে সাহায্য করতে পারে, কিন্তু টাকার অভাবে সে ব্যবসা শুরু করতে পারছে না। তারপর আমরা ভাস্করের বোন এবং ভাইকে দেখতে পাই, এবং ভাস্করের শাশুড়ি চাই সুমতি ভাস্করকে ছেড়ে বাড়ি ফিরে আসুক, কিন্তু সুমতি তা করতে অস্বীকার করে, কারণ সুমতি ভাস্করের সাথে সুখী ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কার্তিক তার মামার বাড়িতে। সে তার মামির কাছে একটি কেক বেশি চায়, কিন্তু তার মামি তাকে অপমান করে দেয়। এই দেখে সুমতি আর নিজেকে ধরে রাখতে পারে না। কিছু না খেয়ে সকলের মুখের উপরে রেগে মেগে তার সন্তান ও স্বামী ভাস্করকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। পথে যাওয়ার সময় লোকাল স্ট্রিট ফুড থেকে ভাস্কর তার খিদা মেটানোর জন্য 3টি বড়া পাও কিনতে গিয়ে দেখে তার কাছে মাত্র 2টি বড়া পাও কেনার টাকা আছে। তখন সে দোকানদারকে বলে যে 2টি দিতে, কিন্তু দোকানদার তার বিষয়টা বুঝতে পারে। দোকানদার তাকে 3টি বড়া পাও দিয়ে দেয়। তখন ভাস্কর বুঝতে পারে আসলে এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। তবে সে এটাও বুঝতে পারে এই পৃথিবীতে সম্মান থাকতে হলে টাকার কোনো বিকল্প নেই। যাই হোক, এত দুঃখ কষ্টের মাঝে তার একটা আশা আছে, সেটা হলো তার প্রমোশন। কেননা আর কিছুদিন পর তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিটায়ার্ড হতে চলেছে। তার বস হিমাংশু রায় তাকে কথা দিয়েছে যে তাকে এই পদে বসাবে, আর এটা হলে ভাস্কর স্যালারি পাবে 16,000 টাকা, যা দিয়ে নিজের জীবনটাকে সে খুব সুখে কাটাতে পারবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ভাস্কর ক্যাফেতে কাজ করছিল। ঠিক তখনই বাইরে অ্যান্টনি নামের একজন লোক আসে। আসলে অ্যান্টনির 2 লাখ টাকা লোন প্রয়োজন ছিল, যেন সে তার পণ্য বন্দরের থেকে বের করতে পারে। অ্যান্টনির বন্ধুদের জন্য পণ্য আনা হয়েছিল, কিন্তু পণ্য আসার পর বন্ধুরা টাকা দিতে অস্বীকার করে, যার ফলে তার সমস্ত ইলেকট্রনিক পণ্য জাহাজেই আটকে যায়। প্রথমে ভাস্কর অস্বীকার করে, কিন্তু যখন অ্যান্টনি বলে তার 20% দেবে, তখন ভাস্কর চিন্তায় পড়ে যায় আর কিছুটা সময় চায়। পরের দিন যখন ভাস্কর ব্যাংকে যায়, তখন পাটেল ভাই তাকে পথে আটকায় তার পাওনা টাকা আদায়ের জন্য। সে দিতে না পারায় সবার সামনে তাকে অপমান করে, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তুলে। ভাস্কর
ভাস্করের কাছে টাকা দেওয়ার মতো কিছু ছিল না, তাই পাটেল ভাই তার স্কুটি নিয়ে নেয়। মহল্লার সকলের সামনে এভাবে নিজের অপমান দেখে সে অনেক কষ্ট পায় এবং ভেঙে পড়ে। সেদিন তার অফিসে যাওয়ার জন্য তার গাড়ি ভাড়া পর্যন্ত ছিল না, তাই তো সে সেদিন এক রাশ কষ্ট নিয়ে দৌড়ে দৌড়ে অফিসে যায়। তবে তার এই অপমানের পর্ব একখানি শেষ হয়নি। অফিসে এসে দেখে এত বছর ধরে তার বেস্ট পারফরমেন্স দেওয়ার পরেও তার প্রমোশন হয়নি। প্রমোশন হয়েছে তার মালিক পক্ষের এক লোকের, কিন্তু তার পাশে জানতে পারে AGM শ্রীকান্ত প্রমোশন তালিকায় তার নাম না দিয়ে অন্য একজনের প্রমোশন করিয়ে দিয়েছে, কারণ ওই ব্যক্তি তার মতো বাঙালি ছিল। এটা জানার পর ভাস্কর সরাসরি AGM এর কাছে গিয়ে তার সাথে লড়াই করে, কিন্তু AGM অজুহাত তৈরি করে বলে যে আমি তোমাকে প্রমোশন দেইনি কারণ তুমি বাহিরের ওই ক্যাফেতে কাজ করো, যেটা অবৈধ। এই কথা শুনে ভাস্কর ওখান থেকে চলে যায়। আর এই কথা শুনে শুধু ভাস্করই না, পুরো ব্যাংকের লোকেরাই দুঃখী হয়ে যায়, কারণ যেটার জন্য ভাস্কর 3 বছর ধরে কষ্ট করছে সেটা এখন অন্য কেউ ভোগ করছে। ব্যাংক ছুটি হওয়ার পর ভাস্কর এবং সাম্বা বসে কথা বলছিল, ঠিক তখনই অ্যান্টনি আসে। ভাস্কর তার ব্যাগ থেকে টাকা বের করে অ্যান্টনিকে দিয়ে দেয়। আসলে এই টাকা ভাস্কর ব্যাংক থেকে লুকিয়ে এনেছিল। তারপর অ্যান্টনি তাকে বলে সে অন্য দেশ থেকে টিভির স্পেয়ার পার্ট আমদানি করে এবং এখানে বেশি দামে বিক্রি করে। অ্যান্টনি তাকে জানায় এই টাকা সে সন্ধ্যায় ফেরত দিবে। তবে সাম্বা সেই সময় অ্যান্টনিকে বিশ্বাস করতে পারে না, তাই তিনি অ্যান্টনির সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাস্কর অনেক ভয় পাচ্ছিল, ভাবছিল টাকা মেরেই দেয় কিনা, আবার ভাবছিল সাম্বা আর অ্যান্টনি দুজন মিলে ওর টাকা মেরে দিবে না তো। যাই হোক, কিছুক্ষণ পরে তাদের দেখে খুশি হয়। তারপর অ্যান্টনি তাদের ভাগের টাকা দিয়ে দেয় এবং সেই টাকা দিয়ে ভাস্কর তার স্কুটি ফিরে নিয়ে আসে। এই দিনের পর থেকে ভাস্কর অ্যান্টনির সাথে কাজ করতে থাকে এবং পর্যাপ্ত ভালো টাকা অর্জন করে। এটা দেখে সুমতিও অনেক অবাক হয়ে গিয়েছিল যে শেষে ভাস্করের কাছে এত টাকা কোথা থেকে আসছে। তারপর একদিন সুমতি ভাস্করকে জিজ্ঞাসা করে সে এত টাকা কোথা থেকে পাচ্ছে। ভাস্কর তাকে বলে অ্যান্টনির সাথে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে। ভাস্কর যখন বলে সে তার সমস্ত ঋণের টাকা শোধ করে দিয়েছে, এটা শুনে সুমতি অনেক খুশি হয়। হঠাৎ করে অ্যান্টনি একটি বড় ডিলের কথা বলে, যাতে জানাতেন যে এই শনিবারে দুবাই থেকে 3টি গাড়ি আসছে, যার দাম এখানে অনেক বেশি এবং তাদের ওইগুলো বিক্রির পর প্রচুর লাভ হবে। তবে এটা করা হয় 10 লাখ টাকার প্রয়োজন। বড় ডিল করার পর সে তার ছেলের সঙ্গে আমেরিকা চলে যাবে, কিন্তু ভাস্করের জন্য 10 লাখ টাকা তোলা খুব কঠিন ছিল, কারণ এর আগে কখনো এত বড় টাকা সে তুলেনি। কিন্তু যখন অ্যান্টনি তাকে জানায় যে এটি আমাদের শেষ ডিল হবে, তখন ভাস্কর রাজি হয়ে যায়। শনিবার ভাস্কর ব্যাংকে চলে যায়। তার পরিকল্পনা ছিল যে যখন নারায়ণ প্রতিদিনের মতো ব্যাংক থেকে বের হবে ঠিক সেই সময় সে টাকা তুলে নিবে। কিন্তু আজ সারাদিন নারায়ণ ভাস্করের আশেপাশে ঘোরাঘুরি করে। এরপর ভাস্কর সামাকে বলে নারায়ণকে ফোন করে তাকে বিভ্রান্ত করতে। সামাও ঠিক সেইভাবে করে, যে নারায়ণকে ফোন করে তার কথায় বিভ্রান্ত করে এবং পেছন থেকে ভাস্কর দ্রুত 10 লাখ টাকা তোলার কাজ চালায়। টাকা পাওয়ার পর অ্যান্টনি 3টি গাড়ি কিনে ফেলে, কিন্তু ঠিক তখনই তারা জানতে পারে যে যাকে গাড়ি ডিলার তারা গাড়ি বিক্রি করতে চাচ্ছিল পুলিশ তাকে ধরেছে। এখন তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে, কিন্তু তারা আশা হারায় না। তারপর অ্যান্টনি পুরো রাত জুড়ে বিভিন্ন গাড়ি ডিলারদের ফোন করতে থাকে। তার পরিশ্রমও সফল হয়। গোয়ার এক গাড়ি ডিলার তাদের গাড়ি কিনতে রাজি হয়। এরপর তাদের সমস্ত গাড়ির প্লেট নাম্বার চেঞ্জ করে তাদের সরকারি গাড়ির প্লেট নাম্বার লাগিয়ে দেয়, যাতে তারা পথে কোনো পুলিশ কর্মকর্তার দ্বারা আটকা না পড়ে। কিন্তু পথে তাদের পুলিশ কর্মকর্তারা আটক করে। তবে ভাস্করও একজন কাঁচা খেলোয়াড় ছিল না, তার কাছে আরো একটি চমৎকার পরিকল্পনা ছিল। সে রাস্তায় ভিক্ষা করা একজন ভিখারিকে নকল মিনিস্টার বানিয়ে পুলিশ কর্মকর্তাদের সামনে নিয়ে যায়, কিন্তু পুলিশ কর্মকর্তারা তাতেও তার কথায় বিশ্বাস করেন না। এর মধ্যে গাড়ি থেকে একজন ডান্সার বের হয়। তারপর ভাস্কর পুলিশদের বলে যে এটি সংযোজনের আসন্ন নতুন মুভির নায়িকা, এবং এই কথা শুনে পুলিশ অফিসার একজন ভাস্করের দিকে তাকিয়ে মনে করেন যে তিনি একজন বড়লোক, তাই পুলিশ তাকে যেতে দেয়। এরপর ভাস্কর দ্রুত তার নতুন গাড়ির ডিলারকে গাড়ি বিক্রি করে দেয়। এই ডিল থেকে সে বেশ ভালো অঙ্কের টাকা উপার্জন করে। তারপর সে সেই টাকা থেকে ভিক্ষুক ও বার ডান্সার প্রত্যেককে 1 লাখ টাকা করে উপহার দেয়, যাতে তারা খুশি থাকে। এটা ছিল অ্যান্টনির শেষ ডিল, তাই তিনি আমেরিকায় তার ছেলের কাছে চলে যান। যাওয়ার আগে তিনি ভাস্করকে বলেন যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে
আমাকে ফোন করো। এরপর ভাস্কর ব্যাংকে যায়, সেখানে দেখে পুলিশ আগে উপস্থিত। ভাস্কর ভয় পেয়ে যায়। ভেতরে গিয়ে দেখে এজিএম হিমাংশু ও আরো একজন কর্মকর্তাকে ঘুষ নেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে। এটা দেখে ভাস্কর কিছুটা শান্তি পায়, তবে সে এখনো ব্যাংকে 10 লাখ টাকা ফেরত দেয়নি। পরে সে তার বস নারায়ণের সঙ্গে ভেতরে গিয়ে টাকা নেয়। তাকে 50 লাখ টাকা আনতে বলা হয়েছিল, কিন্তু ভাস্কর টুকরিতে 40 লাখ টাকা রাখে এবং নিজের কাছে থাকা 10 লাখ টাকা মিশিয়ে দেয় যাতে কেউ টের না পায়। এমন সময় তার বস চলে আসে এবং জিজ্ঞাসা করে সে কেন ব্রিফকেস নিয়ে আসছে। ভাস্কর বলে এইমাত্র গ্রাম থেকে আসছি, তাই ঘরে না গিয়ে সরাসরি অফিসে আসছি। তখন তার সন্দেহ হয় এবং তাকে সে ব্রিফকেস খুলতে বলে এবং ভাস্কর যখন ব্রিফকেস খুলে সেখানে শুধু কাপড় ছিল। আসলে ভাস্কর প্রথমে টাকাগুলো অন্য জায়গায় রেখে দিয়েছিল। নারায়ণ টাকা গুনে দেখা যায় পুরো 50 লাখ টাকা আছে। কিছুদিন পর ভাস্করের ভাই লন্ডনে একটি বিখ্যাত কলেজে ভর্তি হয়। ভাস্কর তার আমদানি রপ্তানির ব্যবসা থেকে উপার্জিত টাকা তার ভাইয়ের জন্য ব্যয় করে। পরের দিন ব্যাংকে কাজ করার সময় ভাস্করকে চেয়ারম্যান ডাকেন। ভাস্কর ভয় পেয়ে যায়, তবে চেয়ারম্যান তাকে জিএম পদে প্রমোশন করিয়ে দেন। ভাস্কর খুশি হয় এবং সেই মারুতি গাড়িতেও তার হয়ে যায়, যেটা একসময় তার নেওয়ার অনেক স্বপ্ন ছিল। সেই গাড়িটি নিয়ে সরাসরি সে তার বাসায় গিয়ে তার স্ত্রীকে খবরটি জানায়। তার স্ত্রী অনেক খুশি হয় কারণ ভাস্করের বেতন 6,000 টাকা থেকে বেড়ে 19,500 টাকা হয়ে যায়। এখন কাহিনী বর্তমানে আসে, যেখানে লাক্সম্যান রাও ভাস্কর অ্যাকাউন্টে আসা 100 কোটি টাকা সম্পর্কে জানতে চায়, কেননা ব্যাংকের একটা সাধারণ কর্মীর কাছে এত টাকা থাকা অসম্ভব। তখন ভাস্কর তার আসল কাহিনী শোনায়। ভাস্কর এতদিনে এজিএম হয়ে যায়। তার কাজ ছিল হর্ষণ মেহতার অ্যাকাউন্ট দেখাশোনা করা। সেই সাথে আমরা জানতে পারি ব্যাংক কোম্পানি ছাড়াও অন্য ব্যাংকের ঋণ দিতে পারে, কিন্তু এর জন্য প্রয়োজন হয় একজন দালালের, আর সেই দালাল ছিল হর্ষণ মেহতা। এর মানে হচ্ছে এখন মাগাধ ব্যাংকের কাটারিয়া ব্যাংকে লোন দিবে আর সম্পূর্ণ লোনের টাকা প্রথমে হর্ষণ মেহতার অ্যাকাউন্টে যাবে। তারপর হর্ষণ মেহতা কাটারিয়া ব্যাংকে তার টাকা ট্রান্সফার করে দিবে। এজন্য দালাল পাবে 0.01% কমিশন। একদিন ভাস্করের কাছে হর্ষণ মেহতার সহকারী সুজন আসে কিছু ব্যাংকের রিসিটে স্বাক্ষর নেওয়ার জন্য। তখন সুজন বলে মাঝে মাঝে টাকা দিতে কিছু সময় দেরি হতে পারে। তখন ভাস্কর বলে এটা মাঝে মাঝেই যেন হয়, সব সময় এরকম চলবে না। তখন ভাস্করকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাস্কর ঘুষ নিতে অস্বীকার করে। হর্ষণ মেহতার অ্যাকাউন্ট তার সামনে চলে আসে এবং সে বুঝতে পারে সে মাগাধ ব্যাংক থেকে যত টাকা পয়সা নিয়েছে সেগুলো কাটারিয়া ব্যাংকে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে এটা জানার জন্য ভাস্কর দালাল সিস্টে গিয়ে সব তথ্য জানতে পারে। যখন কোনো কোম্পানির শেয়ার কম দামে থাকে তখন হর্ষণ মেহতা সব টাকা সেই শেয়ার কিনতে খরচ করে। এটা দেখে আরো লোক শেয়ার কিনে, এটা ভেবে এই শেয়ারের দাম আরো বাড়বে। আর যখন মানুষ শেয়ার কিনতে শুরু করে হর্ষণ মেহতা তার লাভ রেখে সব শেয়ার বেচে দেয়, যার ফলে সবার লস হয়, তার লাভ হয়। এখান থেকে লাভ করে হর্ষণ মেহতা কাটারিয়া ব্যাংকের টাকা পরিশোধ করে দেয়। হর্ষণের এই খেলা দেখে ভাস্কর সবকিছু বুঝে ফেলে, এজন্য ভাস্কর এই কাজ করতে চায়। কিছুদিন পর ভাস্কর সুজনকে একা ডেকে সুজনের সঙ্গে একটি চুক্তি করে এবং তার চুক্তিতে সুজন রাজি হয়ে যায়। ভাস্করের শর্ত ছিল যখন তুমি কোনো শেয়ার কিনবা বা বিক্রি করবা তার আগে আমাকে তা জানাতে হবে। এই চুক্তি সুজন মেনে নেয়। এরপর চুক্তি অনুসারে যখন সুজন কোনো শেয়ার কিনতো সে আগে ভাস্করকে জানিয়ে দিত এবং যখনই সুজন কোনো শেয়ার বিক্রি করত তখন ভাস্কর তাকে বিক্রি করে দিত। বেশ কিছু সময় ধরে এই খেলা চলতে থাকে এবং ভাস্কর খুব দ্রুত ধনী হয়ে যায়। তবে যতটুকু টাকা ভাস্করের কাছে ছিল তা সবই ব্ল্যাক মানি ছিল। তাই ভাস্কর অ্যান্টনির পুরনো বন্ধু অ্যাম্বারের সাহায্য নেয়। অ্যাম্বার ভাস্করকে একটি আইডিয়া দেয় যে আমরা এত টাকা লটারি দ্বারা সাদা করতে পারি। ভাস্কর 24 লাখ টাকা লটারি পেয়েছে। এই খবর শুনে তার স্ত্রী খুবই খুশি হয়ে যায় এবং ভাস্করও তার এলাকার একজন ধনী ব্যক্তি হয়ে যায়। এখন তার কাছে এত টাকা ছিল যে সে তার বোনের বিয়ের জন্য গয়নাগাটির একটি পুরো দোকান কিনে ফেলে। সে দামি গাড়িও কেনে এবং তার স্ত্রী যে আচারের ব্যবসা শুরু করতে চেয়েছিল ভাস্কর তার স্বপ্ন পূরণ করে দেয়। কিন্তু এরই মধ্যে ভাস্করের আচরণ খুব বদলে যায়। সে এখন কারোর সাথে ঠিকভাবে কথা বলতো না। একদিন যখন পাটেল ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে ভাস্কর রেগে গিয়ে
তাদের স্কুটি ভেঙে ফেলে, তখন তার স্ত্রী এই ঘটনা জানতে পারে। তখন তাকে একদমই ভালো লাগেনি। তারপর তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। ভাস্কর টাকা তো উপার্জন করেছে, কিন্তু সেই টাকা উপার্জনের সাথে সাথে তার স্বভাবও পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। এদিকে সুমতির ভাই ব্যবসায় অনেক লস খায় এবং তাদের কাছে সাহায্য চাইতে আসে। তখন সে কোনো সাহায্য করে না এবং বলে, আমাদের যখন সাহায্য দরকার ছিল তখন তোমরাও তো আমাদের সাহায্য করো নাই। এই কথা শুনে সুমতির মা রেগে গিয়ে বলে, আচার ব্যবসার আইডিয়া তো আমিই তোমাদেরকে দিয়েছিলাম, আর আজ যখন তোমার কাছে টাকা এসেছে তখন তুমি আমাদের টাকা দিতে অস্বীকার করছো। এটা শুনে সুমতি রেগে ভাস্করকে নিয়ে ওখান থেকে চলে গিয়ে তার আচারের দোকান ভেঙে ফেলে এবং সুমতি বলে, তোমার টাকা চাই না, আমি শুধু পুরনো ভাস্করকেই চাই, আর কিছু না। তারপর তারা একে অপরের সাথে তর্ক করতে থাকে। বেশ কিছু সময় পরে ভাস্করের বাবা প্রথমবার কথা বলে এবং বলেন, আমাকে বোকা বানাবেন না, আমি আমার সময়ের অনেক বড় CA ছিলাম এবং তুমি আমাকে বোকা বানাচ্ছ। আমি জানি তুমি জুয়া খেলে টাকা উপার্জন করছো, তবে আমি কখনো বলবো না যে জুয়া খেলা খারাপ, তবে তোমাকে অবশ্যই জানতে হবে কখন জুয়া খেলা বন্ধ করতে হবে। এই কথা শুনে ভাস্কর বুঝে যায় তার বাবা তাকে কি বোঝাতে চাইছেন। তারপর সে সিদ্ধান্ত নেয় সে কখনো আর এমন কাজ করবে না। তাই পরদিন সুরজ যখন তার কাছে আসে, ভাস্কর তার সাইন করার জন্য অস্বীকার করে। যদিও চেয়ারম্যান তাকে ফোন করে সাইন করতে বলে, কিন্তু ভাস্কর সাইন করতে চায় না। অবশ্য চেয়ারম্যান তাকে সাইন করার জন্য অনুরোধ করে, কিন্তু ভাস্কর সুরজকে উপেক্ষা করতে থাকে। এরপর ভাস্কর আবার একজন ভালো মানুষ হয়ে ওঠে। সে পাটিলকে একটি নতুন স্কুটি কিনে দেয় এবং তার আচরণের জন্য ক্ষমাও চায়। তারপর ভাস্কর তার স্ত্রীকে ওয়াদা করে যে সে যত টাকা আমার কাছে আসুক আমি সর্বদা তোমার পুরনো ভাস্করই থাকবো, এটা আমার তোমার প্রতি ওয়াদা। এই কথা শুনে তার স্ত্রী খুবই খুশি হয়ে যায়, কারণ সে আবারও তার পুরনো ভাস্করকে ফিরে পেয়েছে। এরপর ম্যানেজার ভাস্করকে অফিসে ডেকে পাঠায় এবং বলে, তুমি কেন BRA সাইন করনি? ভাস্কর উত্তর দেয়, কারণ তারা পুরনো সেটেলমেন্টের কথা অস্বীকার করছে। তখন ম্যানেজার ভাস্করকে সাইন করতে অনুরোধ করলে ভাস্কর তার চাকরি ছেড়ে দেয়, কারণ সে ব্যাংকের সাথে আর বিশ্বাসঘাতকতা করতে চায় না। তখন ব্যাংকের কর্মীরা খুব খুশি হয়। এরপর গল্প বর্তমান সময়ে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই ভাস্কর স্টক মার্কেটে অর্জিত টাকা ব্যাংকে ট্রান্সফার করতে চাচ্ছে। এরপর লাক্সম্যানরাও তাকে চেয়ারম্যানের অফিসে নিয়ে যায়, যেখানে ভাস্কর জানতে পারে যে চেয়ারম্যানও এই পরিকল্পনার সাথে জড়িত। তবে ভাস্কর চুপচাপ সাইন করে চলে যায়। এরপর যখন চেক জমা দেওয়ার সময় আসে, চেয়ারম্যান জানতে পারে যে ভাস্করের অ্যাকাউন্ট আগেই বন্ধ হয়ে গিয়েছে এবং সেখানে কোনো টাকাও নেই। অবশ্য ভাস্কর কিছুদিন আগে টাকা তুলে নিয়েছিল, কেননা সে সময় ব্যাংকিং সিস্টেম এত উন্নত ছিল না, মাসের শেষে আপডেট করা হতো। তারপর ভাস্কর তার পুরো পরিবার নিয়ে আমেরিকা চলে যায়, কারণ তার পরিকল্পনা আগে থেকেই করা ছিল। ভাস্কর চলে যাওয়ার আগে তিনি RBI তে মাগাদ ব্যাংকের বিরুদ্ধে একটি রিপোর্ট জমা দেয়, যার কারণে RBI মাগাদ ব্যাংকে অভিযান চালায়। চেয়ারম্যান ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয় এবং লক্ষণ রাওকেও জেলে পাঠানো হয়। শেষে আমেরিকায় গিয়ে ভাস্কর নিজের জন্য একটি রেস্টুরেন্ট খুলে এবং তার পুরো পরিবার সেখানে সুখে বসবাস করে। এবং যেতে যেতে ভাস্কর আমাদেরকে বলে, জুয়া খেলা খারাপ কাজ না, শুধু আপনাকে এটা জানতে হবে এই খেলা কখন বন্ধ করতে হবে। এইভাবেই এখানেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, যদি আপনাদের এই মুভিটির গল্প ভালো লাগে তবে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আবার দেখা হবে কোনো এক নতুন গল্পের সাথে।